নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো তো কেমন সুন্দর রোদ ঝলমলে একটা দিন। তো রোদ ঝলমলে দিন হলে ব্লগ করতে বেশ ভালো লাগে। আজ বুধবার, ঘড়ির কাঁটা সকাল 10টা ওরকম হবে। আর এখন থেকে ব্লগ হয়তো একটু বেলা করেই শুরু করতে হবে। তার যদিও কারণ রয়েছে, ঘুম থেকে উঠি কিন্তু ভোরবেলায়। দুষ্টুর বাবা বেরোয়, তখন একটা তাড়াহুড়ো থাকে। তারপর ধরো দুষ্টুকে ঘুম থেকে তুলি, ওকে রেডি করাই, রেডি করিয়ে ওকে নিয়ে স্কুলে যাই। বা কোনো দিন হয়তো ঘুম থেকে এমন টাইমে ওঠে, সেদিন হয়তো বাড়িতে একটু পড়াতেও পারি না, এমনও হয়। স্কুল থেকে আস্তে আস্তে প্রায় বেজে যায় ওরকম 10টা। তাহলে আমি কখন বলো ব্লগটা শুরু করব? তোমরা রোদের অবস্থাটা দেখে বুঝতেই পারছো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আর এত বেলা করে কাজবাজ শুরু করলে বুঝতেই পারো সব কিছুতেই কিন্তু পিছনে পড়ে যায়। তো শেডটা মুছে নিলাম, আর এই যে ফ্যানটাকে এখানটায় তুলে দিলাম বইয়ের টেবিলের ওপরে। তার কারণ কি বলো তো, কয়দিন বৃষ্টি হয়েছে না, ফ্যান তো খুব একটা লাগেনি। ওই একটা সিলিং ফ্যানেই কিন্তু হয়ে গেছে, স্ট্যান্ড ফ্যান লাগেনি, সেই কারণে কিন্তু ওটাকে ওরকম ওপরে তুলে দিয়েছিলাম। তারপর যাব ঘরটা ঝাড় দিতে। আর গ্রিলটার মধ্যে একটা কেমন একটা ঝুল পড়েছে, মাকড়সা প্রতিদিনই কিন্তু এই ঝুলটা করে। আর গ্রিল খোলার সময় যদি ওরকম বেরোনোর সময় যদি নোংরা থাকে, দেখতে কি ভালো লাগে বলো? তাই দেখো ঝুলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বুধবার, অসুবিধারও কিন্তু কিছু নেই। তো ঘর তো ওই বৃষ্টির সময় পরিষ্কার করেছি। তো বারান্দাটা একদিন ধরতে হবে, বারান্দাটাও একদিন ভাবছি পরিষ্কার করব। আর সেটা একার পক্ষে সম্ভব নয়, কারণ বারান্দার যে শেড রয়েছে না, শেডের ওপর রয়েছে বিভিন্ন ঠাকুরের ছবি। ওগুলো ধরো আমি একা নামিয়ে মুছে টুছে আবার ওগুলো তুলতে অসুবিধাই হবে। তো বড় মেয়ের পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা শেষ হলে পরেই, যদি মহালয়ার আগে, তো অবশ্যই পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তো মহালয়ার আগে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর কতগুলি কাছাকাছি বৃষ্টিতে যেহেতু কাছাকাছিগুলো জমে গেছিলো, 3-4টে বিছানার চাদর, সেগুলো তো বালতিবন্দি ওরকম ছিল। তো কিছু কিছু করে কেচেছি, গতকালও কিছু কেচেছি, কিন্তু বিছানার চাদরগুলো আজকে সব কেচে নিয়েছি। আজকে 3খানা বিছানার চাদরের মধ্যে 2খানা বড় মেয়ে কেচে দিয়েছে, আর একটা বিছানার চাদর আমি কেচেছি। বিছানার চাদর বড় মেয়েকে দিয়ে খুব একটা কাচাই না, কিন্তু কি বলো তো, পিঠের যন্ত্রণাটা এত পরিমাণে বেড়েছে, রাত্রেবেলায় আমি ঠিক মতন যন্ত্রণার জন্য ঘুমাতে পারি না। তো দুষ্টু বাবাকে বললাম, দুষ্টু বাবা বলল যে হোমিওপ্যাথি ওষুধ দেখিয়ে আনো। কিন্তু এই যন্ত্রণা তো আর হোমিওপ্যাথি ওষুধে যাবে না, এটা হয়তো যতদিন বাঁচবো ততদিনই হয়তো এই যন্ত্রণাটা থেকে যাবে। তো কী আর করবো বলো, কিছু করার নেই, এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো করতে হবে। মা যখন হয়েছি, তো মায়ের যে একটা যন্ত্রণা, যেহেতু সিজারে বেবি হয়েছে, বুঝতেই পারো যাদের সিজারে বেবি হয়েছে তাদের তো যন্ত্রণা থাকবেই, হয় কোমরে যন্ত্রণা, না হলে পিঠে যন্ত্রণা, এসব যন্ত্রণায় কিন্তু থাকবেই। তো জানি না কেন আমার আজকে প্রায় 15-20 দিন ধরে এই একই রকমভাবে পিঠের একটা জায়গায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যেই কারণে কিন্তু কাজকর্ম করতে খুবই অসুবিধা হচ্ছে। রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিয়েছি। আর দেখো রান্নাঘরের অনেক বাসন ছিল, রাতের এঁঠো বাসন, সেই বাসনগুলো কলপারে নিয়ে এসেছি, কারণ ট্যাপে জল নেই। আর এটা তো আমার রোজকারই ভোগান্তি, তোমাদের রোজ রোজ হয়তো বলে হয়তো তোমাদেরও শুনতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব বলো, তোমাদের যেরকম শুনতে ভালো লাগে না, আমারও কিন্তু ঠিক একই কথা বারবার বলতেও ভালো লাগে না, কিন্তু কি করব বলো। দেখো 1 বালতি জল ভরে নিতে গিয়ে যেন আমার মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। প্রথম যখন আমাদের এই পৌরসভাতে টাইম কলের ব্যবস্থা করা হলো, তখন কিন্তু আমরা যখন নিয়েছি তখন কিন্তু সব বাড়িতে লাইন নিয়েছিল না। আর সেই কারণেই কিন্তু তখন খুব একটা জলের জন্য খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে যতগুলো ফ্যামিলি, একটা ফ্যামিলিতে যদি 2জন করে ভাই থাকে, তাহলে তার 2টো পরিবার একটা বাড়িতে, তাহলে আলাদা আলাদা 2টো কল। ঠিক সেরকমই যাদের 3টে ফ্যামিলি একই বাড়িতে, তাদের 3টে কল।
এরকম কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতেই এখন টাইম কলের কিন্তু ব্যবস্থা রয়েছে। সেই কারণে কিন্তু জলের প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার হচ্ছে, আর সেই কারণেই কিন্তু জলের এত ভোগান্তি। তো এই ভোগান্তি জানি না কবে মিটবে। গরমের সময় তো আরও বেশি হয়, তখন হয়তো দেখা গেল 2-3 দিন জলই উঠলো না। সমস্ত কাজকর্ম প্লাস রান্না বান্না খাওয়া দাওয়ার যত কাজ আছে সব কিন্তু কল পাম্প করেই করতে হচ্ছিল। তো যাই হোক, দুঃখের কথা আর কি বলবো। তারপর দেখো বাসন টাসন মেজে রান্নাঘরে এলাম, আর গতকালের একটু পায়েস ছিল। আর আমার জানো তো, পায়েস রান্না হলে পায়েসের একদম শেষ মুহূর্তে যেটুকু থাকবে বাটিতে বা হাঁড়িতে যদি রান্না করা হয়, এই যে সাইডের যে পায়েস যে শুকিয়ে গেছে বা অনেক সময় দুধ জাল দিলে দুধের হাঁড়ি মোটা করে সর পড়ে, আর সেটা খেতে আমার যে কি ভালো লাগে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। তো পায়েস একটু ছিল, সেটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এখন এলাম কিন্তু অনেকক্ষণ বাদে, প্রায় বাজে কিন্তু এখন 1:30। রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিন্তু শেয়ার করিনি, কেন বলো তো? কারণ অনেক সময় না হাজব্যান্ডদের কাছেই হোক বা অন্য কারোর কাছ থেকেই হোক শুনতে হয় যে সারাটা দিন বাড়িতে কি করো, খালি তো একটু খুনতেই নাড়ো। তো আজকে সেই কারণে তোমাদের সঙ্গে কিছু রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ রান্নাবান্না ছাড়াও সংসারে যে কত রকমের কাজ থাকে সেটা হয়তো পুরুষ মানুষরা খুব একটা বোঝে না, বা বুঝলেও হয়তো দেখায় যে আমি কিছু বুঝি না, তাই না? তো সংসারে কিন্তু শুধু রান্নাবান্নাই কিন্তু মেয়েদের কাজ নয়, সংসারে কিন্তু আরও অনেক কাজ আছে। সংসারটাকে গুছিয়ে রাখা বা সংসারটাকে পরিপাটি করে সাজিয়ে রাখাও কিন্তু একটা বড় কাজ। আর যখন হাজব্যান্ডরা বলে যে শুধু খুনতেই নাড়ো, সংসারে তো আর কোনো কাজ নেই, তখন না খুব খারাপ লাগে। তো যাই হোক, দেখো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে থালা বাসন মেজে তারপরে শাখাগুলো একটু পরিষ্কার করছি। শাখাগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেই কারণে শাখাগুলো পরিষ্কার করছি। আর সামনে তো পুজো আসছে, বুঝতেই পারো। তো সেই কারণে শাখাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করলাম, আর সেটা পেস্ট দিয়ে। তোমরা এর আগেও হয়তো আমার ব্লগে দেখেছো, তো যারা দেখোনি একটা দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবেই শাখাটা পরিষ্কার করে নেবে, দেখবে খুব ভালো সুন্দর পরিষ্কার হবে। তো তারপর দেখো স্নান করতে এলাম, কারণ এখন কিন্তু অনেকটাই বেজে গেছে বললাম। তো রান্নাবান্না তো আর শেয়ার করা হলো না, কারণ আমি ভেবেইছিলাম আজকে তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করব না, শুধু ডাল করেছিলাম আর বাঁধাকপি করেছিলাম, আর গতকালের একটু খাসির মাংস রয়েছে। তো সেটা না আর এখন ফ্রিজ থেকে বার করব না, কারণ খাসির মাংসটা রাতে বার করব, আর রাতে সবাই মিলে খেয়ে নেব, কারণ খুব একটা নেই, অল্পই রয়েছে। তো আমাদের 4 জনের যেটুকু রয়েছে রাতে হয়ে যাবে, সেই জন্য এবেলা শুধু ডাল আর বাঁধাকপি দিয়ে খাওয়া হবে। তো চলো ঝটপট আগে স্নানটা করে নিই। দুষ্টুও কিন্তু ওইদিকে বায়না ধরেছে, ও মা আমার খিদে পেয়েছে, আমাকে তুমি কখন খাওয়াবে? তো চলো আগে স্নানটা সেরে নিই। হ্যাঁ, তো দেখো দুষ্টুকে বলেছে যে বাবা আমি ভাত আনছি, তুই গিয়ে চেয়ারে বস। তো দেখো চেয়ারে ও আপন মনে বসে ও যে কী একটা গান গাইছিল সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মনের সুখে ও গান করছিল। আমি বললাম বাবা কী গান করছিস? বললো না না মা কিছু না। তো যাই হোক চলো, তোমাদের বললাম ওই যে ডাল আর বাঁধাকপি রান্না করেছি। তো ডালটা পরে আনবো, আগে বাঁধাকপিটা নিয়ে এসেছি যে বাঁধাকপিটা দিয়ে আগে খেয়ে নিই, কারণ ডালটা যদি আমি আগে থালায় নিয়ে নিই তো কী হয় বলো তো, পুরো ভাতটাই আর কি ডালে মেখে যাবে। বাটিতে করে নিয়ে আসলেও পারতাম, কিন্তু খেয়াল ছিল না। তো যাই হোক চলো দুষ্টুকেও খাইয়ে নিই। আর অতগুলো ভাত কিন্তু দুষ্টু খাবে না, আমাদের দুজনের ভাত এখানে বেড়ে নিয়েছি। আর বড় মেয়েও পড়ছে, কারণ ওর আবার আগামীকাল পরীক্ষা আছে। তো পড়ছে, বলছে মা আমি আর একটু পড়ে নিই তারপরে আমি খাবো। যেহেতু দুষ্টুর খিদে পেয়ে গেছে, আর আমি বেশিরভাগই দুষ্টুরটা আর আমার ভাতটা একসঙ্গেই নিয়ে খেয়ে নিই। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত জামা কাপড় তুলে আনলাম, এখনও কিছু ভেজা রয়েছে সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে মেলে দিয়ে আসলাম, কারণ যা রোদ আছে সেই রোদে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো এখন সমস্ত জামা কাপড়গুলোই আর কি আস্তে আস্তে ভাঁজ করে নেব। আর ওদিকে দুষ্টু তো বেলুন নিয়ে খেলছেই, কারণ এবারের বেলুনগুলো না খুব ভালো ছিল, একটা বেলুনও ফাটেনি, গতকালও ফাটেনি, আর আজকেও কিন্তু এখনও পর্যন্ত একটা বেলুনও ফাটেনি। তার কারণ হচ্ছে বাজার থেকে তো 1 প্যাকেট বেলুন কিনে এনেছিলাম গতকাল, আর পিসি শাশুড়িও আবার 2 প্যাকেট বেলুন নিয়ে এসেছে। তো বেলুনগুলো এবার সত্যি খুব ভালো ছিল। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলোও ভাঁজ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমি স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো যদি একের পর এক করে নিই তাহলে কিন্তু খুব একটা সময়ও লাগে না।
তো দেখো সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে যাচ্ছে, এগুলো আলমারিতে রেখে তারপরে যাব আজকে আমার কয়েকটা কুর্তি সেলাই করতে, কারণ কুর্তিগুলো অনেকটাই আর কি বড়, সেই কারণে কুর্তিগুলো একটু সাইড দিয়ে মারতেও হবে। তো এই কুর্তি দুটো হচ্ছে মানে 2 পিস বলে আর কি, সঙ্গে প্যান্টও আছে। তো ভাবছি যে আজকেই দিয়ে আসবো করে আর দিয়ে আসাও হচ্ছে না। তো এই যে আগের একটা কুর্তিটা দেখলে আর এটা, আর এগুলোর দাম নিয়েছে 300 টাকা করে। আর এই কুর্তি 3টে তো তোমাদের আগেই দেখিয়েছি। তো চলো এগুলো আগে সেলাই করতে দিয়ে আসি, নাহলে কিন্তু পুজোর মধ্যে একদমই পাওয়া যাবে না। তো এই দেখো নিয়ে নিলাম কুর্তি, কয়টা সেলাই করতে দিতে হবে বলো, কিছু বলার আছে? আর বাইরে এখনো জামা কাপড় রয়েছে। আমার তো বলে দেখো কেমন কেমন? হ্যাঁ এইদিকে ঘুরে আছে পুরো এইদিকে। বাইরে এখনো জামা কাপড় এগুলো রয়েছে, এগুলো এখনো ভেজা ভেজা আছে, সেই জন্য আর এগুলো গুছালাম না, যে রোদ তো এখনো আছে, রোদে যেটুকু হোক টেনে যাবে। তো যাই হোক সেলাই করতে দিয়ে আসি, ঠিক আছে? এগুলো বাজাতে বাজাতেই যাবি? হ্যাঁ ঠিক আছে চল। ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিসের? গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিসের? ওই যে ওখানটায় ওখানে কারেন্টের গাড়ি চলো। কারেন্টের গাড়ি কি করে বুঝলি? সবাই কারেন্টের গাড়ি ঠিক করছে। ও ওই যে মাথার মধ্যে মই রয়েছে না, মাথার মধ্যে মই রয়েছে তাই। তোর তো তাহলে তুই সব কিছু জানিস। ওই দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি, চল চল চল। রাত কাকা বাড়িতে ওখানে দরজা খোল, দরজা দেওয়া। এ রত্নাদি, রত্নাদি ডাক দে, রত্না কাকিকে ডাক দে, ডাক বাবাই, কাকিকে ডাক। হাট। তো সেলাই করতে দিয়ে দিলাম। ও বাবারে, দাঁড়া। তো তোমরা হঠাৎ ভাবছো যে পুজোয় কি এবার কুর্তি পরবো, তো হ্যাঁ গো পুজোয় এবার কুর্তি পরবো। এবার আর শাড়ি নিইনি, কুর্তি নিয়েছি, কুর্তি পরবো এবার পুজোতে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।